আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আদালত অবমাননায় শেখ হাসিনার 6 মাসের সাজা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। শীঘ্রই দেশের মাটিতে দেখা হবে বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশ গড়তে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে এনসিপির আশা। একই সাথে চলছে নির্বাচনের প্রস্তুতি। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহানা। গুলশানে প্রথম এবং চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজে সব স্তরের মানুষের শ্রদ্ধা। এবং মিয়ানমারকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উইমেন্স এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে আসর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল 1। একই সাথে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে 2 মাসের সাজা দিয়েছেন আদালত। আদালত বলেছেন, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এমন মন্তব্য বিচারিক প্রক্রিয়ার প্রতি হুমকি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম কোনো মামলার সাজা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আদালত অবমাননার অভিযোগে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তিনি বলেছেন, শেখ হাসিনার বক্তব্য যদি প্রশাসন ও আদালতের জন্য হুমকি হয় তাহলে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন ট্রাইব্যুনাল। তিনিও মনে করেন শেখ হাসিনার বক্তব্য হুমকিস্বরূপ। তবে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী ওই বক্তব্য সম্পর্কে নিজের ব্যাখ্যা তুলে ধরেন। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। জুলাই আগস্ট হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির দিন 7 জুলাই ঠিক করা আছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশ ও জনগণের কল্যাণে জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে বিএনপি প্রস্তুত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে ছাড় দিচ্ছে বিএনপি। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতাকর্মীদের বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। শীঘ্রই দেশের মাটিতে দেখা হবে বলেও জানান তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। বর্ণাঢ্য আয়োজনে প্রথম অধিবেশন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বড় দল হিসেবে দেশ ও জাতির প্রতি দায়িত্ব বেশি। দলের সুনাম ধরে রাখতে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে বলেন তিনি। আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে, অর্থাৎ জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা, একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের
সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয়। গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে বলেও জানান তারেক রহমান। বিএনপি ছাড় দিচ্ছে, আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। শিগগিরই দেশের মাটিতে দেখা হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই। জুলাই পদযাত্রায় ৩ দফা দাবি আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও হয়ে যাচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে পথসভায় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী নির্বাচনে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। লালমনিরহাট থেকে রাসেল জমাদ্দারের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ স্বপ্নে দেশব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিন শুরু হয় কুড়িগ্রামে রাজারহাটে। হাজারো মানুষের উপস্থিতিতে পথসভায় অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। কুড়িগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এনসিপির নেতারা। শক্তিশালী করবেন, যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। কুড়িগ্রামে পথসভা শেষে লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পদযাত্রা করে দলটি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বলছেন, এই পদযাত্রার মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও সেরে নিচ্ছে এনসিপি। বাংলাদেশের সর্ব উত্তর প্রান্তের মানুষজন শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে গ্রহণ করছে এবং আপনারা দেখেছেন যে বাচ্চা শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তার দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে শাপলা শাপলা। এটা আমাদের সবচাইতে বড় প্রাপ্য। আমরা মনে করি এনসিপি ধারাবে, জনতার হয়ে লড়বে। আমাদের যারা কাজ করেছেন, ওখানে যারা সংগঠক আছেন, আমাদের তো এলাকায় গিয়ে ওই মানুষগুলির পরিচয় করাই দেয়াই প্রয়োজন, কারণ ওনারা তো এলাকাটা নিয়ে কাজ করবেন, সেভাবেই চলছে। মাসব্যাপী পদযাত্রার তৃতীয় দিন নীলফামারী ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। লালমনিরহাট থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ৬ মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। এরপর চুক্তি করা হবে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পর্যালোচনা চলছে। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির সাথে বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দিতে উপযুক্ত হিসেবে বিবেচনা করেছে বন্দর কর্তৃপক্ষ। সাইফ পাওয়ারটেকের সাথে করা চুক্তি ৭ই জুলাই শেষ হবে। এর আগেই নৌবাহিনীর সাথে চুক্তি হবে। তবে সাইফটেক পাওয়ারের সাথে বন্দরের অন্যান্য চুক্তি অপরিবর্তিত থাকবে। নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। ৬ মাস পর বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য চুক্তি পর্যালোচনা চলছে বলে জানান নৌ উপদেষ্টা। আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে, এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আসে অপারেট করতে চায়, তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছে কি আমার সুবিধা হচ্ছে না। আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে। দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হবে বলে দাবি করেন উপদেষ্টা। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এখানে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের। বন্দরে কর্মরত কারোর চাকরি যাবে না জানিয়ে উপদেষ্টা বলেন, মোংলা বন্দরে চীন 2টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
বনানী কবরস্থানে দাফন করা হয়েছে 60, 70 ও 80-র দশকের প্রখ্যাত কণ্ঠশিল্পী জিনাত রেহানাকে। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের পর গুলশান আজাদ মসজিদে প্রথম ও বিকেল 3টায় চ্যানেল আইয়ে দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি খ্যাত গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। সুলতানা হিমুর রিপোর্ট। 60-এর দশক থেকে গানের জগতে পরিচিত এক নাম শিল্পী জিনাত রেহানা। শিল্পী পরিবারের মেয়ে জিনাত গানের জগতে পা রাখেন 1964 সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে। সেখানেই 1968 সালে জিনাত রেহানার সাগরের তীর থেকে গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তিনি। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত। আধুনিক আধ্যাত্মিক গানের গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি জিনাত রেহানা করেছেন ছোটদের গানও। কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে নিউমোনিয়া সহ নানা জটিল রোগে ভুগছিলেন জিনাত রেহানা। দীর্ঘদিন হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 19 জুন তাকে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল 77 বছর। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমরা সবসময় তার গান শুনে আসছি, তার গান, এবং সে এছাড়াও কিন্তু সমাজসেবী ছিলেন। তো উনিও চেয়েছিল যে ওনার যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, ওনার দাফন এবং সব ধরনের আয়োজন সেদিনই জানি হয়। জিনাত রেহানার মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। দুপুর 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানার শিল্পী জীবনের অবদান তুলে ধরেন গুণীজনেরা। আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, দেখেছি, অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। পৃথিবীতে উনি ভালো যে কাজগুলো করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কাজগুলোকে ধরে তাকে যাতে ক্ষমা করে দেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। মানুষ হিসেবে বলবো যে শিল্পী হিসেবে যেরকম একটা অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন, এবং জীবনে আমি তাকে কারোর সঙ্গে যে একটা রাগ করা কিংবা ইয়ে করা এরকম আমি দেখিনি। মানে শেষ প্রান্তীয় জীবনের শেষ প্রান্তীয় তার গলার টনটনা ছিল এবং সুরে গাইতেন তিনি। অসাধারণ আধুনিক বাংলা, একেবারে এখনকার আধুনিক গানের চাইতেও আধুনিক করে। আর তার আরেকটা জিনিস দেখতাম, তার শেষ জীবন পর্যন্ত তার কণ্ঠ কিন্তু ক্লান্ত হয়নি। পরে বনানী কবরস্থানে জিনাত রেহানার দাফন সম্পন্ন হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু সহনশীল নগর গড়তে রাজধানীতে যাত্রা শুরু হলো জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কেন্দ্র। রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈজ্ঞানিক গবেষণা, নীতি সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এই হাব। অভিযোজনের লক্ষ্যে অক্সফামের এমন উদ্যোগকে মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা বাড়ছে, যা কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় রাজধানীতে যাত্রা শুরু হলো জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে হাবের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। They should be taking into the account as a priority. So that means those who are initially coming to the city, they need to facilitate them in a priority basis for the housing. But right now, if you see our housing system, it is very much privatized. Rain happens with high intensity, more than 198 millimeter in a single day. Our infrastructure cannot contain all those things. This is happening now. All these are the impacts of the climate change. বক্তারা বলেন, নগর জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের উদ্যোগ কোনো চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি বৈশ্বিক বাস্তবতা। We see resounding success of this hub, and today we are going to launch, and this hub will create the opportunity for the mitigate the climate changes and risk reduction of the disaster. We really need to look at how the kinds of solutions this hub will
will propose the kinds of recommendations, what that actually means in terms of improving the situation of people living in informal settlements. নগরকে নিরাপদ, টেকসই ও জলবায়ু সহনশীল করতে এই কেন্দ্র হবে ভবিষ্যতের পথ প্রদর্শক, যা তৈরি করবে সরকার, নগর সমাজ এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন। সঞ্জিদা স্নিগ্ধা, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখি সহ দেশের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্প্রতি ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখি হত্যার মতো করুণ ও নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সেই সাথে জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগেরও তাগিদ বিশেষজ্ঞদের। সৈয়দ অদিতের রিপোর্ট। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা, বাংলার সদা চঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী বাবুই পাখিকে নিয়ে কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন। কবির মতোই সবারই মন কেড়ে নেয় তাল কিংবা খেজুর গাছের ঝোলানো বাবুয়ের দৃষ্টিনন্দন ও মোহনীয় বাসা। আবহমান বাংলার প্রকৃতিতে বাবুই পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা, তখনই ঝালকাঠিতে ঘটে নির্মম ও নির্দয় ঘটনা। কেটে ফেলা হয় বাবুই পাখির বাসাসহ তাল গাছ, হত্যা করা হয় শত শত বাবুই পাখির ছানা। এমন ঘটনাকে প্রাণ প্রকৃতির জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে কিন্তু প্রকৃতির একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। শুধু যে বাবুই পাখির ক্ষতি হলো তা নয়, এই জাতীয় ঘটনাগুলো ঘটলেই কিন্তু সে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একবারেই তার সংখ্যা অনেকটা কমে যায়। সরকারিভাবেও আমার মনে হয় যে একটি নীতিমালা থাকা উচিত যে দেশের যে কোনো জায়গায় যেখানে গাছে পাখি বা অন্য কোনো বন্যপ্রাণীর বাসা আছে সেটি যাতে কেউ কাটতে না পারে বা ধ্বংস করতে না পারে। বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় প্রাণ প্রকৃতিকে ধারণ ও সংরক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় লোকদেরকে সচেতন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। পাখি কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য, গাছ কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য। আমরা যে বেঁচে আছি যে পরিবেশে, আমাদের চতুর্দিকে গাছপালা, পশু পাখি, এরা কি এমনি এমনি আছে? না, এদের একটা বড় রোল আছে মানব সভ্যতার জন্য। সেই জিনিসগুলো আমাদের লোকাল লোকদেরকে দিতে হবে। প্রকৃতির অলংকার বাবুই পাখি সহ জীববৈচিত্র্য সংরক্ষণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রাণী বলি, বন্য প্রাণী বলি, যাই বলি না কেন, আমাদের আশেপাশে যারা আছে তাদের সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু এই পরিবেশের ভারসাম্য একেবারেই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে কিংবা ভবিষ্যতেও ঘটে, সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু ভাবতে হবে। সরকারের পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে নানা অ্যাক্টিভিটিজ এর মধ্যে জড়িত, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। আইনের প্রয়োগটা যেমন খুব বেশি দরকার এবং পাশাপাশি সচেতনতারও দরকার আছে। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে আবারও। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটি যে করেছে, যারা করেছে, তাদের কিন্তু একেবারে কঠিন শাস্তি দিতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। শুধু বাবুই পাখি নয়, কার্যকর ও সমন্বিত উদ্যোগে প্রতিটি প্রাণীর জন্য নিশ্চিত হবে শান্তি, সমৃদ্ধি ও সহাবস্থানের ধরিত্রী, প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি। বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ জেলা ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।
নগরের প্রবীণ নাগরিকদের জীবনে ছাদ কৃষি হয়ে উঠছে শান্তি ও স্বস্তির ঠিকানা। সময় কাটানোর পাশাপাশি তাদের মানসিক প্রশান্তিরও আশ্রয়স্থল হয়ে উঠছে ছাদ কৃষি। মহাখালীর ডিওএইচএসে এমনই এক দৃষ্টান্ত গড়েছেন মমতাজ জামান। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মহাখালীর ডিওএইচএসের 2700 বর্গফুটের এই ছাদ জুড়ে ফুল, ফল, শাকসবজি আর রকমারি উদ্ভিদ নিয়ে সাজানো। খুব ঘন নয়, তবে পরিপাটি এই সবুজের মাঝেই দিনের বেশিরভাগ সময় কাটে প্রবীণ নাগরিক মমতাজ জামানের। বার্ধক্য জীবনে নিঃসঙ্গতা কাটাতে নিজের ভালোবাসা আর যত্নে গড়ে তুলেছেন এই ছাদ কৃষির আয়োজন। কয় ছেলে কয় মেয়ে? 3 মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। সবাই দেশে আছে? সবাই দেশে আছে, যে যার সেটেল। মাশাআল্লাহ, তো আপনি তো খুব সুখী মানুষ। দোয়া করবেন। ছেলেমেয়েরাও তো আসতে পায় না, সবাই ব্যস্ত, টিচারি পড়ায়, তাদের আমার আশা লাগবে না। ফোন করো, খুঁজলো, আমি ভালো আছি, আমি ব্যস্ত আছি। এই গাছগাছালি এখন উদ্যোক্তার জীবনের অন্যতম প্রেরণা, মানসিক এবং শারীরিক সক্ষমতা ধরে রাখার মূল মন্ত্র। ছেলে বাইরে গেছে বেড়াতে আমেরিকা, এই জন্য আমি বাসায় থাকতে পারি না। আমার ছেলে মেয়ে দেবে না বাসায়, খালি বাসায়। দিনে আসি, রাতে আমার মেয়ের বাসায় চলে যাই, ওই ক্যান্টনমেন্টের বাসা, ওই থাকতে দেয় না। এই জন্য 2 দিন বাগান দেখি নেই, অস্থির লাগছে। আজকে আমার মেয়ের বাড়ি থেকে এসেই বাগানে আসছি। বয়সের সীমাকে অতিক্রম করে এখানকার প্রতিটি উদ্ভিদের সাথে গড়েছেন এক নিবিড় সম্পর্ক। এই যে পেয়ারা দেখছেন, পেয়ারা, হ্যাঁ, এটা কি ওই যে সৈয়দি পেয়ারা? সৈয়দ পেয়ারা বলে, যে এই 2টা আছে ওখানে, হাড়িভাঙ্গা। তারপর ওই দের কলাও হয় ওই যে। তারপর এই যে আমরা খুব ধরে, এই একটা আমরা প্রচুর ধরে, এই যে 2টা গাছ, এই যে আবার ফুল আসছে, আমরা খুব হয়। তারপরে এই যে আনার, এই যে আনার, আর এই গাছে আনারটা খুবই মিষ্টি। শহরে নগরে বসবাস করা বয়স্ক নাগরিকেরা একটা সময় এসে প্রচণ্ড রকম বিষণ্ণতায় চলে যান। ছেলে মেয়ে যে যার মতো ঘর সংসার নিয়ে সরে যায়। এই সময়টাতে এদের মধ্যে অনেকেই আছে যারা ছাদ কৃষি কিংবা ছাদ বাগান করে অনেকটা ভালো আছেন। মিসেস মমতাজ তাদের মধ্যে একজন, যিনি এই ক্ষেত্রটাকে ধরে জীবনযাপন করছেন। এটাই তার আনন্দ, এটাই তার ঘর, এটাই তার সংসার। আপনার মতো এমন যদি কেউ থাকেন, তার জন্য এরকম একটি ছাদ কৃষি হতে পারে কার্যকরী ভূমিকা। ঢাকার মহাখালীর ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার জানাবো অন্যান্য খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রাজধানীর মতিঝিলে দলের উদ্যোগে এতিম, দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এ সময় ছিলেন ঢাকা 8 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যরা। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় ধরে বিতর্ক শেষে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র 1 ভোটের ব্যবধানে পাশ হয়েছে কর ও ব্যয় কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। প্রথমে বিলটির পক্ষে ও বিপক্ষে 50টি করে ভোট পড়ে। শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে পাশ হয় ট্রাম্পের বহুল প্রতীক্ষিত এই বিল। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি চূড়ান্ত অনুমোদন পেলে উচ্চ আয়ের নাগরিকেরা কর ছাড়ের সুবিধা পাবেন। ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের অনেক সদস্য এই বিলে সন্তুষ্ট না হওয়ায় প্রতিনিধি পরিষদে এটি সহজে পাশ হওয়া নিয়ে সংশয় রয়ে গেছে। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও ব্যবসায়ীদের হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি সংগ্রহের জন্য নগর ভবনে একটি বুথ উদ্বোধন করেছে ঢাকা ব্যাংক। উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রিয় দর্শক, সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। চট্টগ্রামে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এনসিপি সদস্যদের সড়ক অবরোধ প্রত্যাহার, পুলিশের ব্যবস্থা নেয়ার আশ্বাস। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার ওসি সহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং এনসিপির সদস্যরা। এর ফলে দীর্ঘ সময় পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু হয়। বুধবার সকাল থেকে চট্টগ্রামের পটিয়া ও শহরের খুলশী সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং এনসিপির সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগজিন বিমানবন্দরে ভুলবশত নেওয়া হয়েছিল। মুরাদনগর ও ভোলায় ধর্ষণ এবং নির্যাতনের মতো ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সম্প্রতি ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। দুটি ঘটনায় দেশের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা ও প্রশ্ন ওঠে নাগরিক সমাজে। এমন প্রেক্ষাপটে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্তরা পার পাবে না। ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি নাই, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। দুর্নীতি ওইরকম লাগাম টেনে ধরতে পারি নাই, প্লাস মাদকেও আমরা কিন্তু ওইরকম লাগাম ধরতে পারি নাই। এটা যেহেতু অস্বীকার করা তো আমার উপায় নেই, যেহেতু আমি দুর্নীতি তো লাগাম ধরতে পারি, বাট চেষ্টা করে যাচ্ছি কতটা কন্ট্রোলে আনা যায়। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিমানবন্দরে অস্ত্রের ম্যাগজিন বহনের বিষয়ে প্রশ্ন ওঠে। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। উপনিষেধে 32(1) এর ক, খ, গ যবর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে। কৃষক যেন পণ্যের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ব্যবসায়ী এস আলম সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যাংক ঋণের নামে 271 কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর ভিত্তিতে এস আলম ও পিকে হালদার সহ 16 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। এনামুল কবির রূপমের রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, পতিত স্বৈরাচার শেখ হাসিনার অপকর্মের অর্থদাতা ও সহযোগী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম বিভিন্ন ব্যাংকে সামান্য শেয়ার কিনে ব্যাংক মালিকের বেশে আবির্ভূত হন তিনি। প্রভাব বিস্তার করে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণের টাকা উত্তোলন করে পাচার করেন বিদেশে। ফ্যাসিস্ট আমলে ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার পুরোপুরি দুদকের জালে সেই সাইফুল আলম। নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাইফুল আলম ওরফে এস আলম ছাড়াও দুদকের 3 মামলায় 1 মামলার আসামি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার বললে হবে, কিন্তু তার পিতার নাম সব বিস্তারিত ঠিকানা এজাহারে রয়েছে। এখানে ভিন্ন ব্যক্তি হওয়ার কোনো সুযোগ নেই। সকালে 10 গুণ বেশি দামে ইভিএম কেনার অভিযোগে দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন নির্বাচন কমিশনের রক্ষণাবেক্ষণ প্রকৌশল শাখার 3 কর্মকর্তাকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
গত ৫ বছরে শহরাঞ্চলের সুনির্দিষ্ট কিছু এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে স্যানিটারি টয়লেট ব্যবহারের হার ১০% থেকে বেড়ে ৬৯% পৌঁছেছে। পাশাপাশি নিরাপদ পানির প্রাপ্যতা এবং মাতৃ স্বাস্থ্যসেবা সহ আরও কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় ঢাকা সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। আগামী ৪ জুলাই জামায়াতে ইসলামীর রংপুর বিভাগীয় জনসভায় ২ লাখের বেশি মানুষের জমায়েতের টার্গেট নিয়েছে দলটি। জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম একথা জানান। তিনি বলেন, রংপুর জিলা স্কুল মাঠে বিকেল ৩টায় জনসভা হবে। জনসভায় ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গঠনের দাবি তোলা হবে। ৪ জুলাই জনসভায় দলে দলে যোগদান করে জনসভায় সফল করার জন্য রংপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতার প্রতি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মেহনতি মানুষ সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল নির্বাহী কর্তৃপক্ষের নিকট অনুরোধ থাকবে, জনসভার সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে আপনাদের সুচিন্তিত পদক্ষেপ ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও আহতদের আরোগ্য কামনায় আগামী 18 জুলাই মিলাদ মাহফিল এবং ঈদ পুনর্মিলনী করার কথা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাংশ। সংবাদ সম্মেলনে কথা জানান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরব অটুট রাখতে বিভাজন না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবাদ সম্মেলনে ছিলেন ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, MA হালিম, কামরুল হাসান হারুন, MD ফখরুল ইসলাম সহ অন্যরা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। শেষ হলো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের রাউন্ড অফ 16। কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে দায়রা জজ আদালতের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে বাৎসরিক ফল উৎসব হয়েছে। সংগঠনের সভাপতি জাকারিয়া হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে অন্য বিচারকরা ছাড়াও অংশ নেন আইনজীবীরা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আদালত অবমাননায় শেখ হাসিনার 6 মাসের সাজা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। শীঘ্রই দেশের মাটিতে দেখা হবে বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশ গড়তে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে এনসিপির আশা। একই সাথে চলছে নির্বাচনের প্রস্তুতি। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহানা। গুলশানে প্রথম এবং চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজে সব স্তরের মানুষের শ্রদ্ধা। এবং মিয়ানমারকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উইমেন্স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে আসর। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন চ্যানেল আই।